ডিভোর্সের 25 বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে আমি অনেকটা চমকে গেলাম। বুঝতে পারছি না এত বছর পর মানুষটাকে এইভাবে দেখতে হবে, একদম অকল্পনীয় ছিল। লোকটা একপাশে গুটিসুটি হয়ে বসে আছে, দেখতে বড্ড অসহায় দেখাচ্ছিল। নিজের মধ্যে সংকোচ লাগছিল, যাবো কি যাব না, যাবো কি যাব না। অনেকটা জড়তা নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে গিয়ে দাঁড়ানোর পর দেখলাম লোকটার কোনোভাবেই কোনো কিছু পরিবর্তন হলো না। বুঝতে অসুবিধাও হলো না সামনে থাকা মানুষটা যে চোখে দেখতে পারে না। 27 বছর আগে তার সাথে আমার পারিবারিক ভাবে বিয়ে হয়। বেশ ভালোই চলছিল আমাদের সংসার। যৌথ পরিবার হওয়াতে সবাই একসাথে থাকতাম। শান্ত স্বভাবের হওয়ার কারণে সবার সাথে বেশ ভালোই সম্পর্ক ছিল আমার। আমাকে সবাই অনেক ভালোবাসতো। বিয়ের 2 বছর অতিক্রম হওয়ার পরও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন শ্বশুর শাশুড়ি এবং অনেকে আমাকে চাপ দিতে শুরু করলো একটা সন্তান নেওয়ার জন্য। তারপর অনেক ডক্টর দেখালাম, রিপোর্ট করলাম, আর রিপোর্ট দেখেই জানতে পারি আমি কখনো মা হতে পারবো না। এরপর শুরু হয় শ্বশুর বাড়ি বিভিন্ন ভাবে মানসিক যন্ত্রণা। আমি পুরোই নিশ্চুপ ছিলাম, কারণ আমার কাছে ভালোবাসার মানুষ ছিল। সুখ নামের বস্তুটা হয়তো সবার কপালে সয় না। আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না। পরিবারের চাপে সেও আমার থেকে দূরত্ব নিয়ে নিল, তবুও নিজেকে মানিয়ে নিতাম। মানুষটা হয়তো নিজের কষ্টে আমার সাথে এরকম করছে। শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেক যন্ত্রণাদায়ক হয়ে গেল, তখন ভাবলাম কিছুদিনের জন্য বাবার বাড়িতে গিয়ে উঠবো, এতে হয়তো পরিবেশটা একটু ঠান্ডা হবে। যেদিন বাপের বাড়িতে যাওয়ার কথা বললাম সেদিন সে কোনো কথাই বললো না। কিন্তু আগে বাপের বাড়িতে যাওয়ার কথা শুনলে তার মুখটা কালো হয়ে যেত। এবার তার মধ্যেও কোনো রকম পরিবর্তন হলো না। বাপের বাড়িতে যাওয়ার 3 দিন পরে একটা কুরিয়ার আসলো, যাতে লেখা ছিল ডিভোর্স লেটার এবং তার বিয়ের কথা। চিঠি আর ডিভোর্স পেপার নিয়ে আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল। বুঝতে বাকি রইল না এটা বহু আগে থেকে পরিকল্পিত ছিল, শুধুমাত্র আমার বের হওয়ার অপেক্ষায় ছিল। যার জন্য এত কষ্ট অপমান সহ্য করে গেলাম, সে নিজেই যখন পাশ কেটে চলে গেল, তখন নিজেকে খুব একা মনে হলো। ভাবলাম ওই বাড়িতে গিয়ে সবাইকে প্রশ্ন করব, প্রতিবাদ করব, কিন্তু পরক্ষণে মনে হলো যে মানুষটার জন্য আমি লড়াই করব, সেই মানুষটাই তো আমাকে আর চায় না। গিয়ে বা কি লাভ হবে? পরে ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পর তার সাথে আর কখনো কোনো কথা বা দেখাও হয়নি আমার, আর কোনো যোগাযোগও হয়নি, কারণ আমি নিজ থেকে সব রাস্তা বন্ধ করে দিয়েছি। ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী ত্যাগী বেঁচে না থাকলেই ভালো হয়। কিন্তু একটা সময় গিয়ে মনে হলো নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে আমাকে। নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য হলেও আমাকে বাঁচতে হবে ওইসব বাচ্চাদের জন্য যারা এখনো পরিচয়হীন হয়ে আছে। পিছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি আর আমার কোনো অভিযোগই রইল না। মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব, যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনদের কাছে আঘাতপ্রাপ্ত। অতীতকে ভুলে অনেক পরিশ্রম করে নিজেকে এখন প্রতিষ্ঠিত করলাম, স্থাপিত করলাম এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং বিধবা নারীদের জন্য কর্মসংস্থান। আমার মতো মানসিকভাবে যারা দুঃখে কষ্টে জর্জরিত, তাদের জন্য কিছু করতে পেরেছি বলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়। অনেকটা অস্বাভাবিক অসুস্থ লাগছে তাকে। আমি হয়তো তার আপন ছিলাম না, তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি। যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল? একজন সার্ভেন্টকে জিজ্ঞাসা করলাম উনাকে এখানে কে এনেছে। তার সন্তানরা সবাই বিদেশে থাকে, কেউ তার দায়িত্ব নিতে চায় না, এই জন্য এখানে রেখে গেছে। এই কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললাম। একসময় এই সন্তানের জন্য সে আমাকে ছেড়ে দিয়েছিল, আর সেই সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। প্রকৃতি কোনো না কোনো ভাবেই তার প্রতিশোধটা নিয়েই নেয়। আমি কখনো কোনোদিন তার জন্য বদদুয়া করিনি, সবসময় চাইতাম সে যেন ভালো থাকে। আমি তাকে সবসময় খুব ভালোবাসতাম। আচ্ছা, এই পরিস্থিতিটা যদি আমার না হয়ে তার হতো, তাহলে কি আমি তাকে ছেড়ে চলে আসতাম? আমার মনে হয় আমি কখনোই তাকে ছেড়ে আসতাম না, কারণ আমি তো তাকে অনেক বেশি ভালোবাসতাম। পৃথিবীতে কি সন্তানই সব? সৃষ্টিকর্তা যদি আমাকে সন্তান না দিয়েই থাকে, এখানে তো আমার কোনো হাত নেই। এটা একজনের জীবনে ঘটে যাওয়া গল্প। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।